শুধুমাত্র এই ভিডিওটি দেখে খুবই সহজে HTML সম্পূর্ণরূপে শিখতে পারবেন, কারণ এই ভিডিওতে কিভাবে আমরা হেডিং, প্যারাগ্রাফ, টেবিল, আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট, বাটন, এলিমেন্টস, অ্যাট্রিবিউটস এগুলো কিভাবে খুবই সহজে আমরা শিখতে পারি সেই জিনিসটাই দেখব। অনেকেই এটা দেখে ভয় পায়। এটা আসলে ভয় পাওয়ার কিছুই নেই। এখানে বেসিক্যালি মেন জিনিসটা হচ্ছে আপনি এরকম দেখলে ভয় পাবেন। সো আমি প্রথমে আপনাকে একটা কেটে কেটে দেখাই। সো প্রথমে দেখেন, প্রথম যে লাইনটা, এটা মনে রাখবেন, HTML এর সবসময় প্রথম যে লাইনটা সেটাতে আপনাকে এই জিনিসটা মাস্ট বি দেওয়া লাগবে। সো প্রথমে আমরা যে গ্রেটার দেন এবং লেস দেন যেই চিহ্নগুলো থাকে, সো আপনি ওইটা দিয়ে দিবেন। সো দিয়ে হচ্ছে মাঝখানে আপনি একটা এক্সপ্লেনেশন মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে এখানে ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্টস টাইপ। ওকে, সো আপনি এই ডক টাইপ, ডকুমেন্টস টাইপ এই জিনিসটা মনে রাখবেন। লিখার পর আপনি কি করতেছেন, আপনি HTML লিখতেছেন। সো জাস্ট সিম্পলি HTML লিখবেন, জাস্ট খুবই সিম্পল। আপনি জাস্ট, আমি যদি এখন এটা পুরোটাকে ডিলিট করি, দেখেন এক্সপ্লেনেশন মার্ক দিলাম, এরপর হচ্ছে ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্টস টাইপ, এরপর HTML, এরপর আবার। সো আপনি যদি ব্রাউজারে লেখেন সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে স্পেস দিতে পারবেন না। খাতা লিখলে নর্মালি স্পেস না দেওয়ারই চেষ্টা করবেন, যেটা স্ট্যান্ডার্ড সেটা ওইরকমই থাক। ওকে ফাইন, আচ্ছা যাই হোক। এখন দেখেন এরপর হচ্ছে আমরা কি করব, HTML। বারবার আমরা কি শিখতেছি, HTML। এখন আপনি আবার এখানে HTML লিখেন, এরপর মানে আপনি কি করবেন, মানে একটা জিনিস মনে রাখতেছেন, আপনি HTML এ যখন আপনি কোনো কিছু একটা লিখবেন, গ্রেটার দেন আর লেস দেন এই সাইনটা আপনাকে মাস্ট বি সব কিছুর আগে এবং পরে আপনাকে দিতে হবে। তো আপনি এখন এখানে কি লিখবেন, HTML দিলেন। এরপর হচ্ছে এখানে আমার আরেকটা কাজ হয়েছে, যেটা হচ্ছে কোড এডিটরগুলো ইউজ করার কারণে হয়, বাট আপনার হবে না। সেটা হচ্ছে এখানে আপনাকে আবার এটা শেষ করতে হবে। সো HTML এ আপনি যখন কোনো কিছু একটা শুরু করবেন তখন সেখানে একটা শেষ করতে হয়। শেষটা আমরা যখন খাতায় কিছু একটা লিখি আমরা কিভাবে শেষ করি, একটা দাড়ি দিয়ে শেষ করি। নর্মালি আমরা জাস্ট একটা দাড়ি দিই। সো এইখানে আপনাকে এই যে দাড়ি দিতে পারবেন না, আপনি ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। জাস্ট এই ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে আপনি উপরে যেটা লিখছেন HTML সেটা লিখে জাস্ট শেষ করে দেবেন। এখন আপনি কি করলেন, যে প্রথমে আপনার এটা ডকুমেন্টস টাইপটা আপনি এখানে দিলেন। সো এটার একটা এক্সপ্লেনেশন আছে, এটা আমরা কেন দেই, বাট আমি অত ইন ডিটেলস যাচ্ছি না, আপনাকে জাস্ট আমি সিম্পল রাখার চেষ্টা করতেছি। এখন আমি এখান থেকে HTML শুরু করব, এখানে HTML শেষ করব। ওকে, মাঝখানে আমি আমার HTML লিখব। এখন HTML এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড টাইপ, একটা হচ্ছে বডি টাইপ। যেমন আপনার শরীরে যেমন হচ্ছে আপনার একটা মাথা আছে এবং বডি আছে। সো আপনি এটাকে চিন্তা করতে পারেন যে আপনার HTML যখন লিখবেন আপনাকে এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। এখানে হচ্ছে আপনার উপরের ভাগে যাবে আপনার মাথা, নিচের ভাগে যাবে আপনার শরীর। সো হেড এবং বডি। সো জিনিসটা সিম্পল, কিন্তু প্রথমে আপনার ডক টাইপ দিলেন, HTML শুরু করবেন, শেষ করবেন, হেড দিবেন, বডি দিবেন। সো এখন আমরা হেড বডি ও সেমভাবে করবো। এই যে HTMLটা যেভাবে করছি আমরা সেমভাবে হেড করব, এরপর হচ্ছে আমি হেড শেষ করব, সেম ফরওয়ার্ড স্ল্যাশ দিব, দিয়ে হচ্ছে একটা মানে গ্রেটার দেন লেস দেন দিয়ে এরপর জাস্ট মাঝখানে হেডটা লিখে দিব। সেমভাবে আমি হচ্ছে যখন এখানে বডি লিখবো, গ্রেটার দেন লেস দেন দিয়ে এরপর হচ্ছে আবার বডিটা শেষ করে দিব। আমার কিন্তু এখানে HTML এর একটা স্ট্রাকচার চলে আসছে। সো আমরা এখানে তিনটা জিনিস শিখলাম। প্রথমত হচ্ছে আমরা এটার ডক টাইপটা মানে HTMLটা কি জিনিস, সো আমরা ওই জিনিসটা দিলাম, এক্সপ্লেনেশন ডক টাইপ HTML ডান। এরপর হচ্ছে আমরা এটাকে তিন ভাগে ভাগ করলাম, HTML শুরু করলাম, শেষ করলাম। এরপর HTMLকে দুই ভাগে ভাগ করা যায়, যেভাবে আমাদের শরীরকে দুই ভাগে ভাগ করা যায়, মাথা এবং শরীর। সো সেমভাবে হেড এবং বডি, আমি এখানে হেড এবং বডি দিলাম। এখন হেডে তো আমাকে একটা নাম দিতে হবে, মানে আপনার ধরেন একটা মাথা আছে বাট মাথার কোনো নাম নাই, সেই ক্ষেত্রে আমাকে অবভিয়াসলি একটা নাম দিতে হবে। এবং নামটা কি হবে, খুব সুন্দরভাবে নাম তো হয় টাইটেলই। সো আমি এখানে টাইটেল দিয়ে দিলাম। এখন সেম আপনি HTML এ যখন কিছু শুরু করবেন অবভিয়াসলি তাকে শেষ করতে, এবং শেষ করতে হলে সেম জিনিসটাই করবেন, জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ এই জিনিসটা দিয়ে দিবেন। ফরওয়ার্ড স্ল্যাশ, এটা মনে রাখেন। আবার কেউ এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আছে আর একটা, ওইটা দিয়ে দিয়েন না। এই যে এটা দিয়ে দিয়েন না, এখানে অবভিয়াসলি ফরওয়ার্ড স্ল্যাশ হবে। সো এখানে আমাদেরকে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ডক টাইপ দিলাম, HTML শুরু করলাম, শেষ করলাম, হেড শুরু করলাম, শেষ করলাম, বডি শুরু করলাম, শেষ করলাম, টাইটেল দিলাম। সো এখন যদি আমি এখানে লিখি HED টাচ, আমাদের ইউটিউব চ্যানেলে নাম দিলাম। সো এখন বডিতে সাপোজ আমি বডিতে ডিরেক্ট লিখে দিলাম যে দিস ইজ এ HTML বাংলা ফুল কোর্স বা বাংলা টিউটোরিয়াল ফুল কোর্স। ধরেন আমি এটা লিখলাম এবং এটাকে সেভ দিলাম, এবং সেভ দেওয়ার পর আমি হচ্ছে এটাকে এখন ওপেন করব। এখন দেখেন আমার ব্রাউজারে কিন্তু এটা চলে আসছে।
সো এখানে এই যে আমরা যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটা আমাদের এখানে চলে আসলো এবং আমরা এখানে যে লেখাটা লিখেছিলাম দিস ইজ এ HTML বাংলা টিউটোরিয়াল ফুল কোর্স, এই লেখাটা চলে আসছে। এখন আপনার যদি প্রশ্ন আসে যে আমি এটা এভাবে কীভাবে করতে পারবো, অর্থাৎ আমি প্র্যাকটিক্যালি কীভাবে শিখতে পারবো, সো দেখেন নর্মালি অনেকেই কী করে সবার আগে আপনাকে ব্রাউজারটা ইনস্টল করে দেখায়, কোড এডিটর ইনস্টল করে দেখায়, বাট আমি এটা একটু পরে দেখাচ্ছি। কেন একটু পরে দেখালাম? আপনাকে জিনিসটা মজাটা বুঝাইলাম যে আসলে জিনিসটা কত ইন্টারেস্টিং, যাতে আপনার ভিডিওটা দেখার আগ্রহ থাকে এবং যাতে আপনি এটা শেষ পর্যন্ত দেখতে পারেন। ওকে, সো আপনি যদি এটাকে এভাবে করেন, প্রথমত হচ্ছে আপনার কম্পিউটার লাগবে। সো আপনি যদি ওয়েব ডিজাইনিং শিখেন সেক্ষেত্রে মোস্ট অফ আপনারা করবেন আমি জানি, বাট কেউ যদি মানে HSC বা ICTর জন্য শিখতে চায় তারা হয়তো এটা করতে চায় না। বাট তাদের জন্য একটা কথা বলবো, জাস্ট 1 মিনিট সময় চেয়ে নেব। আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যদি এটাকে কম্পিউটারে লিখেন এবং এই যে এই জিনিসটা সাপোজ এইটুকু কিন্তু আপনার এক্সামে ডিরেক্ট আসতে পারে, বা আচ্ছা এই জিনিসটা অনেকে ভুল করে ফেলে। সো আপনাকে এখানে যে জিনিসটা করতে হবে, আপনি এটা যখন কম্পিউটারে করবেন, এই যে এখানে আমি যখন এটা লিখতেছি আর এটা আমার কিন্তু মজা লাগতেছে, আপনি এটা খাতায় লিখে কিন্তু এরকম মজা পাবেন। এই যে কালার হচ্ছে এবং আমি হচ্ছে এখানে HTML লিখতেছি, এটা আমাকে অটো শেষ করে দিতেছে। সো এটা কিন্তু আমার মজা লাগতেছে। এখন অনেকে বলতে পারে যে এভাবে তো আসলে শেখা হবে না। হবে শেখা, আমি এভাবে শিখছি এবং অবশ্যই শেখা হবে, হবে না কেন? বাট আপনি এখন যখন এখানে কয়েকবার এভাবে প্র্যাকটিসটা করবেন, আপনার যে জিনিসটা হবে আপনি এটা আপনার মাথায় মুখস্থ হয়ে যাবে এবং আপনি এটা খুবই ইজিলি আপনার এটা মনে থাকবে। তো এখন আমি যখন এটাকে সেভ করতেছি এবং এখানে যখন রিফ্রেশ করতেছি, দেখেন খুবই ইজিলি মনে থাকবে এটা টাইটেল। সো এই জিনিসটা যখন আপনি প্র্যাকটিক্যাল করবেন, এটা আপনার ভুলার কোনো চান্স নাই। সো যাদের কম্পিউটার আছে আমি সাজেস্ট করব অবশ্যই নেক্সট ক্লাসটা, যে এনভায়রনমেন্ট সেটআপের যে ক্লাসটা, এটা অবশ্যই সবাই দেখবেন। সো HTML আপনি যদি কম্পিউটারে প্র্যাকটিস করতে চান, আপনার এনভায়রনমেন্ট সেটআপটা আসলে খুবই সহজ। আপনি প্রথমত হচ্ছে আপনি আপনার কম্পিউটার এসে যে কোনো জায়গায় মানে রাইট বাটনে ক্লিক করে উইন্ডোজ 10 হোক 11 হোক যাই হোক না কেন, জাস্ট এই যে নিউতে ক্লিক করার পরে এই যে টেক্সট ডকুমেন্টস তো আপনারা সবাই বানাতে পারেন। তারপর হচ্ছে এই যে এখানে ডট একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন। সো এটা যদি আপনার অন না থাকে, আপনি দিস পিসিতে বা এইভাবে যেভাবে যান, এখানে গিয়ে আপনি হচ্ছে এই যে শো, মানে আপনার উইন্ডোজ 11 হলে এখানে শোতে ক্লিক করবেন, মানে ভিউতে ক্লিক করবেন, এরপর শোতে ক্লিক করে এই যে এখানে ফাইল নেম এক্সটেনশন এটাতে চেকমার্ক দেওয়া আছে, এটা যদি এভাবে না থাকে তখন আপনার এই যে ডট এটা দেখায় না। তো সেক্ষেত্রে আপনি এই যে ভিউ থেকে শোতে গিয়ে এখানে এই যে ফাইল নেম এক্সটেনশন এটা হচ্ছে অন করে দিবেন। আর উইন্ডোজ 10 এর জন্য এই যে আপনার এই যে এখানে ভিউ নামে একটা অপশন থাকে, সেটার উপর ক্লিক করার পর মানে ফাইল ম্যানেজারে যাওয়ার পর আর কি, এই যে এখানে যখন আপনি যান এবং ভিউ নামে একটা অপশন থাকে, মোটামুটি সেমই আসলে জিনিসটা, জাস্ট ভিউ নামে অপশনে যাওয়ার পর এই যে ফাইল নেম এক্সটেনশন থাকে, হিডেন আইটেম থাকে, এই দুটাকে জাস্ট চেকবক্স করে দেবেন। তখন আপনার এই যে .txt এটা দেখাবে, শো করবে। তো আপনি তখন হচ্ছে জাস্ট এটাকে যখন রিনেম করেন, আপনি জাস্ট Ctrl+A পুরোটা সিলেক্ট করে আপনি জাস্ট লিখবেন index.html। এটা যখন লিখবেন, ইয়েস যখন দিবেন, দেখবেন আপনার এটা এরকম ফাইলস চেঞ্জ হয়ে গিয়েছে, ডিফল্ট ব্রাউজার আকার হয়ে যাবে। তখন যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এটা এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাবে। সো এখন এটাকে আপনি হচ্ছে কোড এডিটর দ্বারা এডিট করতে পারবেন। প্রথমত রাইট বাটনে ক্লিক করে আপনি এটাকে এডিট উইথ নোটপ্যাড নামে একটা অপশন আছে, এটা আপনাদের সব পিসিতেই থাকবে। সো নোটপ্যাডে আপনি এটাকে এডিট করতে পারবেন। এখন নোটপ্যাডে যদি আমি সেমভাবে এই যে যেটা আমরা লিখছি, এই যে ডক টাইপ HTML, এরপর হচ্ছে আবার এখানে HTML শুরু করলাম, HTML শেষ করলাম, এভাবে যদি আমি লিখি, এটা এখানে এভাবে লিখেও আমি এটাকে সেভ দিলে এটার এই HTML কোডটা আমার সেভ হয়ে যাবে। সো এটা কিন্তু খুবই ইজিয়েস্ট ওয়ে। বাট আপনি এই যে কোড এডিটর, মানে এই যে আমি যেটা আপনাদেরকে শুরুতে দেখালাম, এভাবে যদি লেখেন আপনি জিনিসটা খুবই মজা লাগবে আপনার কাছে লিখতে এবং শিখতে। এভাবে সাদা খাতায় যখন লিখবেন জিনিসটা মজা কম, বাট আপনি একবার মুখস্থ হয়ে গেলে আপনি যখন এখানে লিখবেন, কাটবেন, আবার লিখবেন, আবার কাটবেন, এভাবে কয়েকবার করার পর এই জিনিসটা আপনার মাথায় একদম গেঁথে যাবে। এবং আপনি যখন কোড করবেন, ওয়েব ডিজাইনার হবেন, যাই হন না কেন, আপনাকে বেসিক্যালি এটার মধ্যেই লিখতে হবে। আর আপনার মনে থাকলে খাতায়ও লিখতে পারবেন। আমি যত এক্সাম দিয়েছি, আমাদের CSCর সবগুলো এক্সামই কিন্তু আমি এভাবে প্র্যাকটিস করতাম এবং খাতায় গিয়ে লিখতাম, এবং আমি দেখেছি এটা ওইভাবেই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এখন কোড এডিটর আপনি কোনটা ইউজ করতে পারেন? কোড এডিটর আসলে অনেকগুলো আছে। যেমন আমি ছোটোবেলায় যেটা শিখছিলাম আরও 8-9 বছর আগে, সাবলাইম টেক্সটে আমি শিখছিলাম।
সো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এরকম দেখা যায়। সো সাবলাইম টেক্সটটা মোটামুটি HTML এর জন্য মোটামুটি গুড। সো আপনার যদি এইরকম ফরম্যাট পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সাবলাইম টেক্সটাই ইউজ করতে পারেন। জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজ দিবেন, খুবই ইজি, এবং এটা এখানে ডাউনলোড হয়ে যাবে এই 5-6 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ডের মতো লাগবে। অ্যান্ড মানে ডাউনলোড হওয়ার পর জাস্ট এটার উপর একটা ক্লিক দিবেন, ইয়েস, তারপর হচ্ছে নেক্সট, এখানে দিলে হচ্ছে কনটেক্সট মেনুতে যোগ হবে, নেক্সট দিয়ে ইনস্টল দিয়ে দিবেন, তারপর ফিনিশ দিবেন। এরপর হচ্ছে আপনি এখানে এখন সাবলাইম টেক্সট লিখলে এটা ওপেন হয়ে যাবে সার্চ বারে, এই যে এখন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা ওপেন ফাইল করতে পারি, এবং আমরা এখান থেকে দিস পিসি ডেস্কটপ, এই যে index.html আমরা যে ফাইলটা, অর্থাৎ আমরা যে ফাইলটা সিলেক্ট করেছি সেটাকে ওপেন করব। এটা বুঝতেছেন তো, আবার প্যারামন হচ্ছে না তো, জাস্ট ফাইলে গিয়ে ওপেন ফাইল, এরপর হচ্ছে ডেস্কটপ, যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা ওপেন করব, অথবা আমরা এখান থেকে যেই কোনো লোকেশনে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে ওপেন করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে নিউ ফাইলে গিয়ে আমরা এই ফাইলটাকে Ctrl+S দিয়ে আমরা এখন এটাকে যে কোনো জায়গায় সেভ করতে পারি। সো ধরেন আমি এখন এটাকে ডকুমেন্টসের ভিতরে এখানে এসে আমি এখন এখানে index.html এ গিয়ে এটা সেভ করে দিলাম। এখন কিন্তু আমার এই ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমাদের যে HTML-টা সেটা আমরা এখানে লিখতে পারবো। সো ডক টাইপ HTML, এই যে দেখতে পাচ্ছেন। এখন আপনার লেখার সাইজটা যদি ছোট মনে হয়, ওকে, সো ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য আপনি জাস্ট কন্ট্রোলে চেপে ধরে রেখে আপনার কিবোর্ডে দেখবেন একটা প্লাস আছে, সো আপনি জাস্ট সেটার উপর ক্লিক করবেন। সো প্লাস মাইনাস, সো এভাবে ক্লিক করবেন যতক্ষণ না আপনার যে সাইজটা আপনার পারফেক্ট মনে হয়। এই যে এখন দেখেন এই যে HTML। সো আপনারা সবাই সাবলাইম টেক্সট ইউজ করিয়েন, সাবলাইম টেক্সটটা বেশি ভালো HTML শেখার জন্য। VS কোডটা বেসিক্যালি হচ্ছে এটা আমরা যখন বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন বা হচ্ছে আমরা গেম ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট, তখন আমরা VS কোডটা ইউজ করি। আপনিও ফিউচারে ইউজ করতে পারেন, বাট প্রথমে সাবলাইম টেক্সট দিয়ে জাস্ট HTML এর জন্য ইটস গুড। এটা ডিজাইনিংটা, কালারিংটা এবং ইনস্টল করা সব কিছু চিন্তা করলে এটা খুবই সহজ, এবং আমি নিজেও প্রথমে এটাতেই শিখছি। সো দেখেন আমরা এখানে HTML শুরু করলাম, শেষ করলাম, এরপর হচ্ছে আমরা এখন আবার হেড দিব। অনেক সুন্দরভাবে আসলে লেখা যায়, তাই না, সাবলাইম টেক্সটে। এরপর বডি দিব। আরেকটা জিনিস আমি টিপসটা দিয়ে দিচ্ছি, এটা ফাহাদ ভাইয়ের টিপস, মনে রাখবেন সবাই। সেটা হচ্ছে যখন আপনি HTML শিখতেছেন স্পেস দিবেন, প্রচুর পরিমাণে স্পেস দিবেন, তাহলে কী হবে, আপনার জিনিসটা কঠিন কম মনে হবে। এই যে এই ফরম্যাটটা আমার কাছে বেশ ভালো লাগে। ধরেন HTML-টাকে আলাদা করলাম, হেড অ্যান্ড বডিটাকে আলাদা করলাম, এই যে দেখেন। সো HTML গেল, হেড গেল, বডি গেল। এখন হেডের পরে আপনি এখানে আসার পর সাবলাইম টেক্সটে এটা ইন্টার দিলেই আপনার এটা এখানে হয়ে যাবে, না হলে জাস্ট ট্যাবে ক্লিক করবেন, এটা হয়ে যাবে। এখন এখানে আমি টাইটেল দিব, টাইটেল শেষ করব। সো এটা হচ্ছে আমাদের কোড স্ট্রাকচার। আচ্ছা, এখানে নামগুলা মনে রাখা অনেক ইম্পর্টেন্ট। যেমন এটাকে বলা হচ্ছে হেডার ফাইল, এরপর হচ্ছে এলিমেন্টস। সো এই জিনিসগুলো আমি যখন বলবো, আমি সবগুলোর নাম বলিও না, জাস্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট জাস্ট ওগুলোর কথা বলি। সো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, যেটা বলতেছি তার মানে ওটা ইম্পর্টেন্ট আর কি। সো এখন ধরেন বডির মাঝখানে এই যে দেখেন হেড এখান থেকে শুরু, হেড এখানে শেষ, এরপর বডি শুরু, বডি এখানে শেষ, বডি শেষ হওয়ার পর HTML-ও শেষ। সো বডির এখানে আমরা বেশ কিছু এলিমেন্টস লিখি। এখন এলিমেন্টস এখানে কি আসবে, এলিমেন্টস আসবে। ওকে, এলিমেন্টসগুলা কীরকম হয়, যেমন ধরেন হচ্ছে এটা এরকম হতে পারে, H1, এরপর হচ্ছে শেষ, এরপর এখানে আমরা দিলাম দিস ইজ আ হেডিং। এই যে আপনার এটা পুরোটাকে এলিমেন্টস বলে, মানে আপনার এই যে এখান থেকে শুরু মানে এখানে শেষ এলিমেন্টস। সো মাঝখানে কন্টেন্ট আসবে, এলিমেন্টসের কন্টেন্ট, আর এগুলো হচ্ছে এলিমেন্ট ট্যাগস। সো এটা দিয়ে আমরা কল করি। সো এখানে আমি যখন H1 কল করতেছি, সো তার মানে এখানে H1 শুরু হবে, শেষ হবে, যেটা আমি আপনাদেরকে শুরুতে বললাম। যখন আমরা কোনো একটা এলিমেন্টস লিখবো HTML-এ, সব কিছুর শুরু আছে, শেষ আছে, শেষ হয় এটা দিয়ে। সো আমরা এখানে বিভিন্ন প্রকার এলিমেন্টসের নাম থাকে। তো H1 আছে, H2 আছে। সো এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, যারা এর আগে MS ওয়ার্ড করছেন, মানে MS অফিস, MS ওয়ার্ড, এটা অনেকে পারেন। সো HTML-এ কিন্তু MS ওয়ার্ডের সাথে অনেক ধরনের মিল আছে, ওই সেম জিনিসটাই এখানে হবে, বাট আমরা এখানে কোনো ওয়ার্ডে যেমন হচ্ছে আমরা
এভাবে এভাবে মানে ক্লিক করে করে করি, সেই জিনিসটা এখানে আমাদেরকে জাস্ট লিখে করতে হবে। সো H1টা হচ্ছে আপনার হেডিং। ধরেন আমরা যদি কোনো একটা নিউজের ওয়েবসাইটে যাই, যেমন ধরেন ইত্তেফাকের যে ওয়েবসাইট আছে, তো ধরেন এখানে গেলাম, যাওয়ার পর আমরা যখন একটা নিউজে যাই, এই যে স্বাভাবিকভাবে আমরা এই যে এখানে একটা কি থাকে, হেডিং থাকে। এরপর হচ্ছে এখানে আমাদের এই যে এটা থাকে, এটা কি প্যারাগ্রাফ আকারে আছে না? সো আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ লিখতাম ছোটোবেলায়, সো ওইটা কি হইতো, প্যারাগ্রাফ হইতো। সো এখন আমাদের প্রথমে কি দিতে হবে, হেডিং দিতে হবে, এবং এখানে হচ্ছে প্যারাগ্রাফ আছে, এবং এখানে দেখতেছি একটা প্যারাগ্রাফ একটা বোল্ড আকারে আছে, মানে হচ্ছে একটু গাঢ় কালারে লেখা আছে। তো এখন ধরেন এই জিনিসটাকে যদি আমি সেম টু সেম কপি করতে চাই, তাহলে কি হবে, এমন একটা নিউজ বাইর করছি, আচ্ছা খেলার একটা নিউজ দিই। ওকে, এশিয়ান কাপের চাবি এখনও হামজাদের হাতেই। সো এখন ধরেন আমি এই যে এটা হচ্ছে আমার কি হেডিং, তখন আমি হেডিংটাকে কি করব, এই যে এখানের ভিতর আমার হেডিংটা দিয়ে দিলাম। সো একটা এলিমেন্টস গেল হেডিং। সো এটা অবভিয়াসলি শেষ করতে হবে। এখন দেখেন, যখন আমি খাতায় লিখি বা সাদা খাতায় লিখি বা নোটপ্যাডে লিখি, আমি ভুল হইলে কিন্তু বুঝি না। সো ভুলটাই আমি শিখতেছি, বাট এখানে কিন্তু আমাকে সাথে সাথে ভুল হইলে সেটা বলে দিচ্ছে। সো H1 কি বললাম, আমি হেডিংটা দিয়ে দিলাম। এখন আমি আবার যদি আসি, এরপর হচ্ছে আমাদের একটা ছবি আছে, ইমেজটা আমরা একটু পরে শিখি। এরপর হচ্ছে এখানে আমাদের একটা কি আছে, এটা একটা প্যারাগ্রাফ আছে। সো এখন আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফের শুরু কি হয়, পি দিয়া, এবং এটা অবভিয়াসলি শেষ করতে হবে। সো পি দিয়া শেষ করলাম, মাঝখানে আমাদের কন্টেন্টটা আসবে। তো আমরা এখন এখানে যে লেখাটা সেটা দিলাম। সো আমি এখন এটাকে এভাবে পেস্ট করে দিলাম। এই যে আমার প্যারাগ্রাফ লেখা শেষ। এখন যদি আমি এটাকে সেভ করি, এবং আমরা এই ফাইলটা যেখানে সেভ করেছিলাম, মানে আমাদের পিসির যেখানে সেভ ছিল ফাইলটা, ডকুমেন্টসে ছিল। সো আমরা এখন যদি ডকুমেন্টসে গিয়ে যে index.html এটাকে যদি এখন ক্লিক করে ওপেন করি, দেখেন আমাদের এটা হেডিংটা চলে আসছে, এবং হচ্ছে এখানে যে প্যারাগ্রাফটা লিখছি সেটাও কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আপনি বলতে পারেন যে সুন্দর হয়ে আসে নাই কেন, মাঝখানে আসে নাই কেন, দুই পাশে আসে নাই কেন? এটার কাজটা হচ্ছে CSS এর। এটাকে হচ্ছে সুন্দর করা, মাঝখানে নিয়ে আসা, সাইজ সুন্দর করা, এই জিনিসটা আমরা CSS এ করি, আর HTML এ জাস্ট এই কন্টেন্টগুলো করি। এবং এই ইত্তেফাকের ওয়েবসাইটে যেই কাজটা করছে সেম এভাবেই করছে, জাস্ট ইমেজ অ্যাড করছে, প্যারাগ্রাফ অ্যাড করছে। তো এটাই ছিল মূলত হেডিং এবং প্যারাগ্রাফ। সো হেডিংটা হচ্ছে বেসিক্যালি 6 রকমের হেডিং হয়। তো আমি যদি এখানে আপনাকে দেখাই, সো ধরেন এই যে 6 রকমের হেডিংটা কি, যে জাস্ট পেস্ট করি, আমি এটাকে 6 বার পেস্ট করতেছি, 4 বার, 5 বার, 6 বার, 6 বার পেস্ট করলাম। এখন এই যে 1-এর জায়গায় 2 দিলাম, 2-এর জায়গায় 3 দিলাম, 3-এর জায়গায় 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম। এরপর অবভিয়াসলি এগুলোকে আবার শেষ করতে হবে, শুরু যেহেতু করছি। সো 3, 4, 5, 6। তাহলে আমাদের হেডিং কয় প্রকার? হেডিং হচ্ছে 6 প্রকার। এবং কোন হেডিং দেখতে কীরকম, আমি জাস্ট এটাকে সেভ করে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি আমাদের এই পেজটাতে, এখন যদি রিফ্রেশ করি, এই যে দেখেন এই যে 6 রকমের হেডিং। সো এটা হচ্ছে আমাদের হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2, এটা হচ্ছে হেডিং 3, এটা হচ্ছে হেডিং 4, এটা হচ্ছে হেডিং 5, এটা হচ্ছে হেডিং 6। তো আপনি যখন একটা নিউজ লেখেন, মূলত প্রথমত আমরা H1 দেই, হচ্ছে ধরেন এখানে দেই। এরপর হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় সাব হেডিং থাকে অনেকগুলো, তখন আমরা H2 বা H3 মানে 2 নাম্বার হেডিং বা 3 নাম্বার হেডিং এই জিনিসগুলো ইউজ করে থাকি। আমরা শিখছি যে এটাকে এলিমেন্ট বলে, মানে এই যে H1 থেকে এই জিনিসটাকে এলিমেন্টস বলে। সো এখন এলিমেন্টসের অ্যাট্রিবিউটস আছে। অ্যাট্রিবিউটসটা আসলে কী জিনিস? অ্যাট্রিবিউটসটা হয় হচ্ছে আপনার প্রথম এলিমেন্টে, মানে এলিমেন্টের প্রথম, এটা এখানে আপনি এই যে ডিক্লেয়ার করবেন, ডিক্লেয়ার করার পরে আপনার এখানে অ্যাট্রিবিউটস হবে। এখন ধরুন আমরা একটা বাটন অ্যাড করি, আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বাটন দেখতে পাই। সাপোজ হচ্ছে সাবস্ক্রাইব বাটন, মানে আমরা ইউটিউবে যখন আসি, সো আমরা সার্চ করি আমাদের ইউটিউব চ্যানেল নাম HED টাচ। ওকে, সো এই যে এখানে দেখেন একটা সাবস্ক্রাইব বাটন আছে, বা হচ্ছে এটা কিন্তু একটা লিঙ্ক। বাটন একরকম হয়, বাটনের ট্যাগটা আলাদা। সো এটা হচ্ছে লিঙ্ক। সো এখন লিঙ্কটা কি জিনিস, আমি যখন এখানে ক্লিক করব এটা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। সো এই জিনিসটাকে মূলত একটা লিঙ্ক বলে। এরকম এই যে ধরেন আমি ভিডিওতে ক্লিক করতেছি, এটা ভিডিও লিঙ্কে চলে যাচ্ছে, এরকম আর কি। তো এই জিনিসটা কিভাবে করে, আমরা এখন চাইলে এখানে হচ্ছে লিঙ্ক এবং বাটন দুইটা অপশন আমাদের কাছে আছে।
সো আমরা যদি এখন লিঙ্ক অ্যাড করতে চাই, মনে রাখবেন লিঙ্ক হচ্ছে শুরু হয় এ দিয়ে, মানে এ ট্যাগ দিয়ে হচ্ছে আপনার লিঙ্ক বোঝায়। এই যে এইভাবে আমরা এ ট্যাগ শুরু করব শেষ করব। আর বাটন ট্যাগটা শুরু হয় বাটন দিয়ে, সেটা ডিরেক্ট বাটন পুরোটাই লিখতে হয়। সো এরকম যদি সবগুলো হয়তো মেবি সুবিধাই হইতো। আচ্ছা, এখন আপনি এই নর্মালি এবার এটা হচ্ছে অ্যাট্রিবিউটস লিখলেন, সরি এলিমেন্টস লিখলেন। এখন অ্যাট্রিবিউটসটা কোথায় হবে? এই যে এখানে হবে। ডিক্লেয়ার করার পরে আপনার ট্যাগটা যখন ডিক্লেয়ার করেন, ডিক্লেয়ার করার পরে একটা স্পেস দিয়ে আপনি অ্যাট্রিবিউটস শুরু হবে। সো এখন আমরা এখানে href, আমরা যদি লিঙ্ক করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে হবে href ইকুয়াল দিয়ে একটা কোটেশন দিতে হবে। এরপর এখানে মাঝখানে যেই লিঙ্কটা দিবেন এই বাটনে ক্লিক করলে, মানে এই লিঙ্কে ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে। আর এখানে বাটনের আপনি একটা টেক্সট দিতে পারবেন যে ক্লিক মি, বা হচ্ছে ডাইরেক্ট আমরা বাটনই ওকে ক্লিক মি লিখি, ক্লিক মি। আর এখানে হচ্ছে ইউটিউব চ্যানেলটা আমরা লিঙ্ক করে দেব। সো এখানে ধরেন ইউটিউবটা দিলাম। এখন লিঙ্কটা কি হবে? ধরুন youtube.com/hed-touch। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং রিফ্রেশ করি, এই যে দেখেন ইউটিউব চলে আসছে, এখানে ইউটিউব লিঙ্ক এবং ক্লিক মি এটা একটা বাটন হয়ে গিয়েছে। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে এই দুইটা একই লাইনে আসলো কেন? এখানে আসলে ইনলাইন এবং এর কিছু অ্যাডভান্সড টপিক আছে যে এটা আসলে ট্যাগগুলা কোন কিছু কিছু ট্যাগ ইনলাইন থাকে, কিছু কিছু ট্যাগ এই কারণে সেম লাইনে চলে আসে। সো এটা কিছু অ্যাডভান্স টপিক আছে, আমি ওই দিকে যাব না, বাট আমরা মূলত এভাবেই করতে পারি। এখন হচ্ছে যদি আপনি দুইটাকে আলাদা করতে চান, এখানে আমাদের আরেকটা ট্যাগ আছে। সেই ট্যাগটা হচ্ছে যেই ট্যাগের কোনো প্রকার কোনো অ্যাট্রিবিউটস থাকে না বা হচ্ছে কোনো কন্টেন্ট থাকে না, সেটা হচ্ছে BR। সো আপনি যদি এটাকে সেভ দেন এবং আপনি যদি এখানে সেটাকে যদি রিফ্রেশ করেন, তাহলে এই দেখবেন এটা নিচের লাইনে চলে আসবে। এটা বেসিক্যালি লাইনটাকে ব্রেক করে। সো এই এলিমেন্টসগুলা মানে আপনার হচ্ছে লিঙ্ক এবং বাটন, এগুলো হচ্ছে ইনলাইন ছিল, মানে একটা লাইনে ছিল। সো আপনি যখন লাইনটাকে ব্রেক করতে চান এভাবে একটা BR দিয়ে দেন, আপনি আরেকটা দিলে আরেকটা লাইন আবার ব্রেক হবে। সো আপনি এটা যদি আবার সেভ দেন এবং এখানে এসে যদি আবার রিফ্রেশ দেন, দেখবেন এটা একটু নিচে চলে আসছে। সো আমরা এখন যদি ইউটিউবের উপর ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের এটা দেখতে পাচ্ছি আমাদের যেই রুটটা আছে, অর্থাৎ আমাদের এই ফাইলটা যেখানে সেভ করা ডকুমেন্টসের মধ্যে, সো সেইখানে আমাদের এই লিঙ্কটা ওপেন হচ্ছে। সো আপনার যদি ওয়েবসাইট যখন এটা আপলোড করা হয় ওয়েব ডিজাইনে, সেক্ষেত্রে এটা এরকম হয়। বাট আমাদের এটার ক্ষেত্রে কী করতে হবে? আমাদেরকে পুরো লিঙ্কটাই অ্যাড করতে হবে। বিশেষ করে যে HTTPS এটা যখন অ্যাড করবেন, তখন হচ্ছে আপনার এটা ওয়েব ব্রাউজারে চেঞ্জ হবে। তো আমরা যদি এটা দেই এবং সেভ করি, www.টাও চাইলে রেখে দিতে পারি, বাট এভাবেও কাজ করবে। সো আমরা এটাকে এখন রিফ্রেশ দিয়ে যদি এটা ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু চলে আসছে। এটা হচ্ছে মূলত যখন HTTPS হয়, এটা আপনার ইন্টারনেট পুরোটাকে পিক করবে আর কি, মানে এটা ওই লিঙ্কে যাবে। আর যদি HTTPSটা না থাকে, সেই ক্ষেত্রে এই ফাইলটা যেখানে আছে, অর্থাৎ এই যে এই লোকেশনটা, সেখানে ডকুমেন্টসের পরে জাস্ট youtube.com/head-touch এরকম চলে যাবে। সো এটা এই জিনিসটা মনে রাখবেন, যদি আপনি চান যে কোনো একটা লিঙ্ক যেটা ইন্টারনেটে লাইভ আছে সেটা দিতে চান, তাহলে HTTPS এই জিনিসটা দিয়ে দিবেন। এখন আমি আপনাকে বলছিলাম শুরুতে, মানে একটু আগের কোন একটা ক্লাসে, যে এই জিনিসগুলোকে মাঝখানে নিয়ে আসা বা স্টাইল করা, এই জিনিসটা করে হচ্ছে CSS এর মধ্যে। এখন CSSটাকেও কিন্তু আপনি ইনলাইন CSS হিসাবে ইউজ করতে পারেন, মানে অ্যাট্রিবিউটস হিসাবে আপনি হচ্ছে ডিরেক্ট CSS ইউজ করতে পারবেন। সাপোজ আপনি এই যে দিস ইজ এলিমেন্ট, এই যে লেখাটা লিখছেন, এখন এটাকে যদি আপনি চাচ্ছেন যে এখানে একটা স্টাইল, এটা যখন আপনি অ্যাড করে দেন, এই যে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউটস যদি অ্যাড করেন, সেই ক্ষেত্রে আপনি CSS কোড এখানে লিখতে পারবেন। সো এখন আপনি বেশ কিছু জিনিস চাচ্ছেন না, জাস্ট চাচ্ছেন যে ফন্ট সাইজটা একটু কমাবেন বা বাড়াবেন। সো ফন্ট সাইজটা লিখে আপনি ধরেন এটা দিয়ে দিলেন যে 80 পিক্সেল। সো এখানে কী কী করতে হয়? জাস্ট স্টাইল লিখে ইকুয়াল দিয়ে কোটেশন দিয়ে, এই যে মাঝখানে যে লেখাটা, এটা হচ্ছে বেসিক্যালি CSS এর লেখা। সো এই যে ফন্ট সাইজ, এরপর একটা দিয়ে 80 পিক্সেল, এরপর আবার সেমিকোলন। সো জাস্ট এটা যখন লিখবেন আপনি, তখন এটাকে যদি রিফ্রেশ করেন, সেভ দেয়নি, Ctrl+S, এবার হচ্ছে এটাকে রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু সাইজটা বড় হয়ে গেছে। তারপর আমরা যদি এখানে ধরেন এটার কালারটা চেঞ্জ করব, সো কালার দিয়ে জাস্ট
মানে কালার দেওয়ার পর আপনি জাস্ট ট্যাবে চাপ দিবেন, অথবা হচ্ছে এটা এভাবে সিএসএসটা বেসিক্যালি এভাবে লিখতে হয়, কালার দিবেন, এরপর হচ্ছে এখানে যে কালারটা দিতে চান সেটা দিবেন। সাপোজ আমরা গ্রিন দিচ্ছি, সো এখন যদি আমি এটাকে সেভ দিই, দেখবেন যে আমাদের ফন্টের যে কালারটা সেটা গ্রিন হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রিন হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে আপনি ইনলাইন হিসাবে ইউজ করতে পারবেন। তো আমরা যখন একটু আগে এখানে নিউজটা দেখতেছিলাম, এখানে দেখলাম যে এই লেখাটা হচ্ছে বোল্ড আকারে আছে। সো এখন আপনার কাছে একটা কোশ্চেন আসতে পারে যে বোল্ড এই জিনিসটা আমরা কীভাবে লিখব। সো এটা বোল্ডে লেখা খুবই সহজ, আপনি শুধু এখানে বি এই ট্যাগটা ইউজ করতে হবে বোল্ডের জন্য। সো এরপর দিস ইজ আ বোল্ড টেক্সট, এরপর যথারীতি যেভাবে তখন বলছি শেষ করবেন। সো এইটা যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার যেই লেখাটা থাকবে সেটা হচ্ছে একটা বোল্ড টেক্সট আকারে শো করবে। সো এখন আপনি যদি দেখতে চান যে নর্মাল টেক্সট কীরকম আর বোল্ড টেক্সট কীরকম, আমরা তাহলে এই যে এই নিউজটাকে বোল্ডে দিলাম, আর প্যারাগ্রাফে হচ্ছে আমরা আমাদের আরেকটা যেই ট্যাগ ছিল সেটা হচ্ছে আমরা পিতে দিয়ে দিলাম। সো এই যে এটা হচ্ছে আমরা পিতে দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে বেসিক্যালি একটা লিঙ্ক, আপনি চাইলে এটাও অ্যাড করতে পারেন। সো আমরা এটা করলাম। এখন হচ্ছে যদি আমরা এটাকে সেভ করি এবং রিফ্রেশ করি, এই যে দেখেন এটা হচ্ছে বোল্ডটা আর এটা হচ্ছে প্যারাগ্রাফটা। সো আমরা এখানে এইচডি টাচ এইচটিএমএল টিউটোরিয়াল এই লেখাটা লিখি আমরা প্রত্যেক জায়গায়, কারণ হচ্ছে বড় লেখা লিখলে আমাদের দেখাতে অসুবিধা। এইচটিএমএল টিউটোরিয়াল। সো এখন আমরা এটাকে সেভ দিলে এই যে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে টেক্সট ফরম্যাটিং কয়েকটা আমি আপনাকে ট্যাগ দিয়ে দিয়েছি, এই ট্যাগগুলো একটু আপনার মনে রাখতে হবে। এটা চাইলে আপনি নোট খাতায় লিখে নোট করে রাখতে পারেন, অথবা হচ্ছে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই জিনিসগুলো আপনার একটু মনে রাখতে হবে। সো যখন কোনো একটা টেক্সট হচ্ছে আপনি বোল্ড আকারে লিখতে যাবেন তখন হচ্ছে আপনাকে এখানে বি দিতে হবে, আর নর্মালি তো হচ্ছে পি, এটা হচ্ছে আপনার ধরেন নর্মাল টেক্সট আর কি। সো আমরা এটাকে একটা এন্টার দিয়ে দিই। সো প্রথমটা হচ্ছে নর্মালি একটা প্যারাগ্রাফ নিলাম, এরপর ওইটাকে বোল্ড করলাম, এরপর একটা স্ট্রং করলাম। স্ট্রং দিয়ে বোঝা হচ্ছে যে ইম্পর্টেন্স, ধরেন এই যে এখানে কিন্তু আমি পাশে খুব সুন্দর করে লিখে দিয়েছি যে ইম্পর্টেন্ট টেক্সট। আই দিয়ে বোঝা হচ্ছে আইটালিক টেক্সট, আইটালিকটা হচ্ছে মূলত একটু বাঁকা আর কোনো কিছুই না। জাস্ট আমি যদি এখন এটাকে এখানে পেস্ট করি এবং পি এর জায়গায় যদি আই দিয়ে দিই জাস্ট চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখন আই দিলাম, এটাকে আমি সেভ করলাম, এবার এটাকে আমরা এগুলো ক্লোজ করে দিই, জাস্ট এটা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইটালিক হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা ইনলাইন চলে আসতেছে, যেটা আগেও বলেছিলাম। সো আপনি যদি চান ইনলাইনটা ব্রেক করুক সেক্ষেত্রে মাঝে একটা করে বিয়ার দিয়ে দিবেন, লাইন ব্রেক। বিয়ার মানে কি? ব্রেক। ব্রেকের শর্ট ফর্ম হচ্ছে বিয়ার, লাইন ব্রেক করবে। সো আমরা এখন এটাকে রিফ্রেশ করলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের বোল্ড, এটা হচ্ছে আইটালিক, সরি প্রথমটা বোল্ড, পরেরটা স্ট্রং, পরেরটা আইটালিক। ওকে, সো এই যে বোল্ড, তারপর হচ্ছে স্ট্রং, এরপর হচ্ছে আইটালিক। আপনি যদি এখানে ইএম দেন প্রথমে এবং শেষে, তারপর যদি আমরা এটাকে সেভ করি, দুইটা কিন্তু সেম দেখাচ্ছে। সো বেসিক্যালি আমরা হচ্ছে আইটালিকটা ইউজ করি, ইএমটা অত বেশি ইউজ হয় না। আমি অন ফিল্ড আজকে এত বছরে খুব বেশি ইউজ করি না। সো আইটালিকটা আমরা অনেক সময় ইউজ করতে চাইলে ইউজ করি। এটা দুইটা মূলত সেম, এই দুইটা মূলত একটা কানেকশন, সেম টাইপের একটা কানেকশন আছে, বাট পরেরগুলা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যেমন আমরা যদি এটাকে মার্ক করি, জাস্ট এভাবে মার্ক করার পর আমরা এখানে রিফ্রেশ দিলে দেখতে পাবো যে এটা মার্ক হয়ে গিয়েছে। সো আমরা অনেক সময় অনেক টেক্সট লিখলে যে যেমন খাতা কলমে যেরকম হাইলাইট করি না কোনো একটা টেক্সট, সো ওইটা যদি আমরা হাইলাইট করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে মার্ক ইউজ করতে হবে। এরপর হচ্ছে আমরা স্মলার টেক্সট, মানে ধরেন এতক্ষণ যে টেক্সটগুলো লিখতেছি সেই টেক্সট থেকে এটা কিছুটা স্মলার হবে, তাহলে এটা টেক্সটটা হবে স্মল। এরপর হচ্ছে আমরা এখানে আবার স্মল দিয়ে দিব, এরপর সেভ দিব, এবং হচ্ছে আমরা যখন এখানে রিফ্রেশ করতেছি এই যে এই টেক্সটগুলো থেকে এটা একটু কিছুটা স্মল আসছে, মানে হালকা সামান্য ছোট আর কি। এরপর ডিলেটটা হচ্ছে এটা একটু ইন্টারেস্টিং। যেমন আমরা যখন এটাকে ডিলেট দিব তখন এটা দেখা যাবে যে ডিলেট হয়ে গিয়েছে। ডিলেটটা কেমন? নর্মালি আমরা চিন্তা করি যে ডিলেট মানে তো আমি এটা কেটে দিব কিবোর্ড দিয়ে, বাট এই ডিলেটটা কি?
আমরা খাতায় যখন লিখি আমরা কি কখনো কাটি? এটা হচ্ছে বেসিক্যালি ওইটাকে বোঝায়। ধরেন আপনি একটা লিখছেন, লিখে ওটা কাটছেন, সো মানে আপনার একটা ভুল হয়েছে আর কি। সো ওই জিনিসটা মূলত এভাবে করে। আর এটাকে খুব সিম্পলি আপনি ইন্টারেস্টিং করতে পারবেন, সেটা হচ্ছে ইনসার্টেড টেক্সট এই জিনিসটার মাধ্যমে। সো ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন এখানে, ধরেন একটা প্যারাগ্রাফ আমরা লিখলাম। সো প্যারাগ্রাফটা হচ্ছে মাই নেম ইজ, সো আমি প্রথমে ধরেন ফাহাদ লিখতে গিয়ে আমি এখানে তিনটা দিয়ে দিলাম, বা আচ্ছা ধরেন হামজা চৌধুরী প্লেস ফর, এখানে প্রথমে লিখলাম ইংল্যান্ড, ওটা কেটে দিয়ে আমি এখন বাংলাদেশ লিখবো। ওকে, এখন ইংল্যান্ডটাকে কি করতে হবে? ডিলেট করে দিতে হবে। সো ইংল্যান্ডের আগে আপনি যে ডিলেট অন করবেন এবং শেষ করে দেবেন, এই যে শেষ ইংল্যান্ড। এখন বাংলাদেশটা কি করছেন? আপনি ইংল্যান্ডটা কেটে আপনি বাংলাদেশ লিখছেন, তাহলে এটা কি হলো? ইনসার্টেড টেক্সট করছেন। তাহলে এখন কি করবেন? এটাকে ইনসের ভিতর দিয়ে দেবেন, আইএনএস শুরু করলেন, আইএনএস শেষ করলেন। সো এটা আমরা একটু ছোট করি। ওকে, এখন যদি আমি এটাকে সেভ করি এবং রিফ্রেশ করি, দেখা যাচ্ছে হামজা চৌধুরী প্লেস ফর ইংল্যান্ড না, কেটে আমরা লিখলাম বাংলাদেশ। সো বেসিক্যালি ইনসার্টেড টেক্সট বলতে কি বোঝায়? যেটা নিচে আমরা হচ্ছে দাগ দেই আর কি, মানে মার্ক করা টাইপেরই নিচে যদি দাগ দিই সেটাকে ইন্স বলে। আর আপনি যদি এখান থেকে ইন্সটা সরায় দেন সেই ক্ষেত্রে এটা নর্মাল টেক্সট হয়ে যাবে। সো আপনি জাস্ট এরকমও রাখতে পারেন। জাস্ট এটাকে সেভ দিলাম এবং আমরা এটাকে রিফ্রেশ করলাম, এই যে হামজা চৌধুরী প্লেস ফর ইংল্যান্ড না বাংলাদেশ। সো এইভাবে আমরা এই জিনিসটা করতে পারি। আর লাস্ট দুইটা জিনিস আছে, যে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। এই জিনিসটা কিভাবে লিখে আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে লগের ম্যাথ করি, বা হচ্ছে a + b হোল স্কোয়ারের ম্যাথ করি। যেমন ধরেন যে কোনো কিছু একটা, ধরেন 2 স্কোয়ার দিতে চাই আমরা। সো আপনি এখানে 2 স্কোয়ারটা কীভাবে দেবেন? 2 স্কোয়ার, সো আপনি এটা কীভাবে দেবেন? 22 লিখলেন ধরেন। ওকে, আমরা ধরেন একটা পি দিলাম। আমি বলেছিলাম যে MS ওয়ার্ডের সাথে কিন্তু অনেকটা মিল আছে। সো এখন ধরেন আমরা এখানে 2 স্কোয়ার লিখবো। সো এখন এটা আমি সেভ দিলাম, এখানে এসে রিফ্রেশ করলাম, এটাই যেভাবে 2 2 হয়ে গেছে। এখন এটাকে 2 স্কোয়ার করতে হলে কী করতে হবে? যে এখানে এটাকে সুপারস্ক্রিপ্ট মানে উপরে নিতে হবে। সো সুপারস্ক্রিপ্টটাকে জাস্ট শুরু করব, শেষ করব। এবার এটাকে যদি আমি সেভ দেই এবং রিফ্রেশ করি, এই যে দেখেন এটা কিন্তু 2 স্কোয়ার হয়ে গেছে। এখন আমরা যখন লগের ম্যাথ করি বা হচ্ছে অনেকগুলো ম্যাথে দেখা গেছে আমাদের নিচে দিতে হয়, তাই না? কিছু একটা লিখলাম, লগ লিখলাম, নিচে হচ্ছে এন দিব। সো এখন আমি এটা কিভাবে করব? সো আবার একটা পি নেই, এখন হচ্ছে এখানে লগ লিখি, এরপর হচ্ছে এন দিই। সো এখন এনটাকে আমি হচ্ছে নিচে রাখবো। সো এটা কিভাবে করতে পারি? সো আপনি জাস্ট এখানে সাব লিখবেন, সাবস্ক্রিপ্টটাকে শেষ করেন, সেভ দেন। আচ্ছা, এটা হচ্ছে এভাবে দিতে হবে, আমাদের সাবটা লগের ভিতর দিতে হবে, তারপর এন দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা সাবস্ক্রিপ্ট হয়ে গিয়েছে এবং পরে এন হয়ে গিয়েছে। সো এই জিনিসটা মূলত আপনি HTML এ যদি করতে চান, এইভাবে আপনি টেক্সটের যে ফরম্যাটিংটা সেটা করতে পারবেন। আচ্ছা, এখন আমরা অনেক কোড লিখে ফেলছি। এখন লিখতে লিখতে তো এখানে একটা কমেন্ট, মানে ধরেন কোন কোড কিসের কোড, এরকম মাঝখানে অনেক কনফিউশন তৈরি হতে পারে না? ওই কারণে হচ্ছে আমাদেরকে কিছু কমেন্ট করতে হয়। কমেন্টটা আপনার শুধুমাত্র যারা ডেভেলপার আছে বা যারা HTML কোড করে, আপনি বা হচ্ছে ফিউচারে আপনার এই কোডটা অন্য কেউ করবে, এটা বেসিক্যালি দেখেন আমরা যখন এখন এটা HTMLটা শিখতেছি, বাট মূলত তো আমরা এটা জাস্ট শিখবো, পরীক্ষা পাস করবো, বিষয়টা এমন না। আমরা এটা দিয়ে ফিউচারে কাজ করবো, বা আমরা হচ্ছে যখন একটা জবে যাব, তো ওই একটা কোড যখন আপনি করবেন, হাজার হাজার লাইন কোড করবেন, তো ওইটা তো আর আপনি একাই ওই কোডটা করবেন না, আপনার পরে আরও অন্য ডেভেলপারও কাজ করবে বা আপনি নিজেও করবেন। তো আপনি তো ভুলে যাবেন যে আসলে কোন জায়গায় কী কোড করছিলেন। তো ওই কারণে কোড করার মাঝখানে আমাদেরকে কিছু কমেন্ট অ্যাড করতে হয়। সো কমেন্টের জন্য প্রথমে জাস্ট একদম প্রথম লাইন ডক টাইপটা যেভাবে লিখছিলাম ওইভাবে দিয়ে এক্সপ্লেনেশন মার্কের পরে জাস্ট দুইটা
এরকম দাগ দিবেন, দেওয়ার পর হচ্ছে এখানে আপনার যা বলার বলবেন, এরপর আবার দুইটা দিয়ে জাস্ট ক্লোজ করে দেবেন, শেষ। এটা হচ্ছে মূলত কমেন্ট। আপনার যদি কখনো কেউ জিজ্ঞাসা করে কীভাবে কমেন্ট করে বা যে কোনো জায়গায় আসে, আপনি জাস্ট এক্সপ্লেনেশন মার্ক দিয়ে দুইটা দিয়ে যা বলার বলবেন, আবার দিবেন, দিয়ে শেষ। সো আপনি এখান থেকে দিতে পারেন যে সাব এবং সুপারের কোড করছেন, এখানে দিতে পারেন যে ডিলেটের কোড করছেন। সো এভাবে হচ্ছে আপনি আপনার নোটটা করবেন, যাতে ফিউচারে আপনি যখন কোডে হাত দিবেন আপনি বুঝেন যে কোন জায়গায় কি ছিল। আবার যদি অন্য কোনো ডেভেলপার আপনার কাজ করে, সে যাতে ইজিলি বুঝে। এটার পরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কালারের একটা বিষয়। এই জিনিসটা আইসিটিতেও আমি দেখছি, প্লাস হচ্ছে আপনাদের কাজ করতেও লাগবে। সো কালারটা আমাদের লাগে। সো RGB একটা কালার হচ্ছে, বিভিন্ন প্রকারের কালার কোড আছে। প্রথমে একটা হচ্ছে RGB, ওই জিনিসটা আপনারা এরকম দেখেন যে RGB, এরপর হচ্ছে এই যে 2552510 এরকম টাইপের আপনারা হচ্ছে এই কালারটা দেখে থাকেন নর্মালি, অথবা হচ্ছে এরকম হ্যাশ কোড থাকে কালারের। সো এটা হচ্ছে বেসিক্যালি কী জিনিস আমি আপনাকে বলি। যেমন ধরেন হচ্ছে RGB কালার যখন দিবেন, আর এ হচ্ছে রেড, জি এ হচ্ছে গ্রিন, বিতে হচ্ছে ব্লু। সো আপনি যখন রেড নেবেন, ধরেন আপনি ফুল রেড নিলেন, ওকে, সো একদম ফুল রেড নিলেন, তাহলে কি হলো, এই যে দেখেন এখানে কিন্তু 3টা ঘর আছে, এই জন্য এটাকে RGB বলে। এই যে RGB, রেড গ্রিন ব্লু। এখন রেড কিন্তু 255, তার মানে এটা 0 থেকে 255 পর্যন্ত এই কালারটা হইতে পারবে, এই কম্বিনেশনটা। এখন ধরেন আপনি যদি ফুল ব্ল্যাক নেন, তাইলে কি হবে, এটা 255 হয়ে যাবে, এই দুইটা 0 হয়ে যাবে, তাই না? আমি যদি এখানেও লিখি, ধরেন 0 দিলাম আর এখানে 255 দিলাম, দিয়ে এন্টার চাপ দিলাম। সো এই যে দেখেন ব্লু কি হইলো, 255 হয়ে গেল। সো এক্ষেত্রে কি এটা ফুল ব্লু কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ফুল গ্রিন করতে চাই, তাহলে এটা 255 হবে, এটা 0 হবে। এবার যদি আমি এন্টার দিই, এটা কিন্তু ফুল গ্রিন হয়ে গিয়েছে। সো আপনি এই কালারের কম্বিনেশন থেকে আপনি পৃথিবীর যেই কোনো ধরনের কালার ইউজ করতে পারবেন RGB দিয়ে। এই জন্যে আমরা বেসিক্যালি এটাকে RGB বলি। দেখেন আপনি যখন এটার ভ্যালুটা কমাচ্ছেন বাড়াচ্ছেন, তখন এখানে কিন্তু পৃথিবীর যেই কোনো কালার কম্বিনেশন কিন্তু এখানে তৈরি হচ্ছে। সো আপনি জাস্ট এখানে rgbcolorpicker.com এই ওয়েবসাইটটা চলে আসবেন, আসার পর এখান থেকে এগুলাকে কমায়া বাড়ায় আপনার বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের কালার এখান থেকে মেক করতে পারবেন। সো এইটাই হচ্ছে মূলত কালারের বিষয়টা। আপনার যখন ওয়েবসাইট বানাবেন তখন যদি কালার লাগে সেক্ষেত্রে, আচ্ছা এখানে এ অ্যাড হবে, মানে আমরা হচ্ছে অপাসিটি বলে এটাকে, মানে এটা কতটা গাঢ় হবে বা অপাসিটি কি হবে। সো অপাসিটি 0 মানে এটা ফুল একটুও দেখা যাবে না, 1 মানে ফুল দেখা যাবে। তো আপনি যদি এটাকে অন অফ করেন, তাইলে আপনার হচ্ছে এখানে RGBA হয়ে যাবে, এটা মানে RGB থাকে RGBA হয়ে যাবে। সো এটা আমরা 1 দিলে সেক্ষেত্রে এটা RGB থাকবে। তো এখন আছে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আর হ্যাশ কোড যেটাকে বলে, সেটা হচ্ছে মূলত আপনার হ্যাশ কোড, এটা দিয়ে হচ্ছে আমরা মূলত ওয়েবসাইটে বসাই। আপনি যে এখানে যে কালারটা বানালেন, ধরেন এই কালারটা, সো এটা আপনি যদি নিতে চান জাস্ট এভাবে কপি করে আপনি যখন আপনার কোডে বসাবেন বা ইয়াতে বসাবেন, তখন কিন্তু এটা পারফেক্টলি আপনি এখানে নিয়ে আসতে পারবেন। সো এবার আমরা হচ্ছে একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে বুকমার্ক। তো এটা একটু মজার। সো আমাদেরকে এটার জন্য প্রথমে হচ্ছে কিছু কন্টেন্ট নিয়ে নিতে হবে। আমরা আবার হচ্ছে একটু ইত্তেফাকের ওয়েবসাইটে চলে যাই এবং খেলাতে চলে যাই। সো এখন হচ্ছে এখানে আমরা কোনো একটা খেলার খবর নিয়ে নিই। ওকে, সো আমরা এই খবরটা নিয়ে এডিট করছিলাম। সো এখন ধরেন আমরা এটাকে কপি করলাম, এখন এখানে পেস্ট করলাম। সাপোজ প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফ না, আমি হেডিংয়ে দিই। হ্যাঁ, হেডিং দিলে জিনিসটা বড় হবে, তো মানে H1 দিলে, কারণ আমাদের এখানে প্রচুর স্পেস নিতে হবে, তাইলে জিনিসটা আপনাকে আমি ইজিলি দেখাইতে পারবো না। আর একটু নিচে, মানে এটা একটু মানে এই পেজটা শেষ করতে হবে আর কি। আচ্ছা, এটা প্লাস দিলেও হয়ে যাবে মেবি। হ্যাঁ, ওকে, এই যে হয়ে গেছে। সো এখন দেখেন আমরা এই যে স্ক্রল করতেছি, ওকে। এখন বুকমার্ক জিনিসটা কি, এটা হচ্ছে আমরা আইডি দিয়ে এটাকে সেপারেট করতে পারি। এটা কিছুটা লিঙ্ক এবং অ্যাট্রিবিউটসের মধ্যে পড়ে। তো এখন ধরেন আমরা এই যে এখানে একটা বাটন অ্যাড করলাম একদম সবার উপরে, যে একদম সবার উপরে একটা বাটন অ্যাড করলাম, যেটাতে হচ্ছে গো টু ইনসার্টেড টেক্সট।
সো এইভাবে আমরা যে কোনো বাটনে এটা বুকমার্ক করতে পারি। সো এখন এটা কি করতে হবে, আমরা এখানে আসবো। সো এটা আসার জন্য আমাদের এখানে অ্যাট্রিবিউটস লিখতে হবে। অ্যাট্রিবিউটসটা হচ্ছে একটা আইডি দিতে হবে। সো আইডিটা হচ্ছে কি, এটা একটি ইউনিক নাম্বার হইতে হবে বা ইউনিক সামথিং কিছু একটা হইতে হবে, যাতে আমরা উপরে ওইটাকে কল করব। সো এখন ধরেন আমি এখানে হ্যাশ দিয়ে দিলাম হচ্ছে HTML এ ধরেন মানে এমন কিছু একটা দিবেন যেটা আপনি একটু ইউনিক হয় আর কি। আচ্ছা, আমি আমার নাম দিয়ে দিই। আমরা লিঙ্ক অ্যাড করা শিখছিলাম না, যে কিভাবে আরেকটা পেজে নেওয়া যায়, href ইকুয়াল টু দিয়ে এরকম করে। সো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়েছিলাম এবং আমরা ক্লিক করছি, আমরা দেখছি যে এটা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যায়। সো ওটার জন্য আমাদেরকে HTTPS দিতে হয়েছিল। এখন আপনি কি হবে, যদি এই যে এখানে হ্যাশ হবে না, এখানে জাস্ট নামটা হবে, আর এইখানে হ্যাশ ফাহাদ দিতে হবে। ওকে, মানে আপনি এইখানে যেই নাম দেন, ফাহাদের জায়গায় আপনি যে কোনো কিছু দিতে পারবেন, আপনার যা ইচ্ছা, যে এখানে যেটা দিবেন এখানে হ্যাশের পরে ওই সেম ওইটাই দিতে হবে। এখন যদি আমরা এটাকে সেভ দেই এবং আমাদের এখানে যদি রিফ্রেশ করি, এই যে গো টু ইনসার্টেড টেক্সট নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক দিছি, দেখেন চলে আসছে এখানে। এখন এটা সেম, এটা আরও স্ক্রল করবে, এটা একদম, আমি যদি এই সেম লেখাটাকে যদি আবার কপি করে এটা নিচে নিয়ে যাই, এটা খুবই মজার একটা বিষয়। এই যে ধরেন আমি এখানে আরেকটা পি অ্যাড করলাম এবং হচ্ছে এটার নিচে আবার আমি সেম এই কন্টেন্টটা দিয়ে সেভ করলাম। এটা আমি কেন দেখাচ্ছি, তাহলে এখন কি হবে যে আপনার, এটা কি পি দিয়ে দিছি, ওকে এটাকে H1 দিই, তাহলে এটা বড় হবে। ওকে, এখন আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটাকে যখন আমরা রিফ্রেশ করতেছি, এখন দেখেন এটা এই যে এখানে চলে আসবে। সো আমরা এটাকে আরও প্লাস করি। সো এটা কিন্তু এই যে সবার উপরে কিন্তু এই পয়েন্ট আছে, এই জায়গায় অটো স্ক্রল হবে, মানে আপনি যদি এখানে ক্লিক করেন এই যে এখানে অটো নিয়ে আসবে। এটাকে বলে হচ্ছে বুকমার্ক। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক করছিলাম, তো এখানে আমরা যখন ক্লিক দিতাম এই পেজের মধ্যেই কিন্তু আমাদের এটা চলে আসতো, যেটা আমরা কপি করেছিলাম, এটা বসালাম, বসানোর পর এটাকে ক্লোজ করলাম, এরপর ভিজিট ইউটিউব। মূলত প্রথমটা শেষ করার পরে যেই লিঙ্কটা দিবেন, অর্থাৎ যেই লেখাটা দিবেন, ওই লেখাটাই হচ্ছে আপনার ওইখানে শো করবে, মানে আপনার ওয়েবসাইটে শো করবে। তো ক্লিক করার পরে এখানে যেই লিঙ্কটা দিবেন সেই লিঙ্কে যাবে, আর এটাকে জাস্ট এখানে শেষ করে দিব, সিম্পল /a শেষ। এখন এটাকে যদি আমরা সেভ দেই, একটা জিনিস খেয়াল করছেন কিনা, এটা হচ্ছে আপনার এটা ব্লু দেখাচ্ছে, বাট এটা একটু অন্য কালার দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে এই লিঙ্কে যেই ওয়েবসাইটটা আছে আমি সেটা এখনও একবারও ভিজিট করিনি, বাট আমি যখনই একবার ভিজিট করব এবং তখন যদি আমি ব্যাকে আসি, এইটার কালারটা ওইরকম হয়ে যাবে। এটা ছিল প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমি যখন এটাতে লিঙ্ক করতেছি, আমি এটা ক্লিক দিলে এটা সেম পেজেই ওপেন হচ্ছে। এটার ফলে কি হচ্ছে, আমার ওয়েবসাইটটা হারিয়ে যাচ্ছে। এখন আমি তো চাবো না যে আমার ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে চলে যাক, সেটা বন্ধ হয়ে যাক। তো ওইটা আমরা কিভাবে করতে পারি? সো ওইটা করার জন্য আমাদেরকে এখানে আরেকটা অ্যাট্রিবিউটস লিখতে হবে। এই যে এটা যখন শেষ হবে, মানে এই যে আমরা ডাবল কোটেশনটা যখন দিলাম, তারপর একটা এন্টার দিবেন, দিয়ে হচ্ছে আপনি এখানে লিখবেন টার্গেট, তারপর ইকুয়াল দিবেন, সেম দুইটা কোটেশন দিবেন, তারপর হচ্ছে একটা আন্ডারস্কোর দিবেন, এখানে একটা আন্ডারস্কোর দিবেন, দিয়ে হচ্ছে ব্ল্যাঙ্ক লিখবেন, ব্ল্যাঙ্ক। সো এটা লেখার ফলে কি হবে, আমরা যখন এটাকে সেভ দিব এবং এখানে এসে যখন আমরা রিফ্রেশ করতেছি এবং এবার যখন আমরা ভিজিট ক্লিক করতেছি, এটা হচ্ছে নতুন একটা লিঙ্ক ওপেন করতেছে। সো এটার ফলে কি হচ্ছে, আমার এই পেজটা অন্য পেজে যাচ্ছে না। আবার ধরেন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি হইতে পারে, আপনি হচ্ছে এখানে ধরেন আরেকটা বাটন অ্যাড করছেন, যেটাতে হচ্ছে মানে একটা লিঙ্ক অ্যাড করছেন, যেটাতে হচ্ছে আপনি দিচ্ছেন যে ইমেইল মি। এখন ইমেইল মি দিলেন, তো অনেক সময় আপনারা দেখেন যে এরকম হয় যে আমি ইমেল মিতে ক্লিক করি, সাথে সাথে সে আমাকে ইমেল খুলে এবং ওই ইমেলটা দেওয়া থাকে। ওই জিনিসটা কীভাবে করে? সো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট সেম href যেটা আমরা বারবার লিখতেছি, দেওয়ার পরে আপনি এখানে লিখবেন মেইল টু দিয়ে ডট দিয়ে, এবার আপনার যে মেইলটা আপনি সেটা দিবেন। সো এখন আমি এখানে ধরেন আমার মেইলটা দিয়ে দিলাম co@hdtouch.com। ওকে, সো এটা এখন আমার মেইল, আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি হচ্ছে এখন যদি এটাকে রিফ্রেশ করি, এখানে একটা অপশন চলে আসছে ইমেল মি। এখানে ক্লিক করলে এটা সরাসরি আপনার ইমেইলে নিয়ে যাবে এবং হচ্ছে আপনার যে ইমেলটা দিয়েছিলেন সেটা ওপেন হবে। সো এই জিনিসটা আপনারা অনেক সময় দেখেন, এটা ওইভাবে করতে পারবেন। এখন পর্যন্ত HTML-এ আমরা যতগুলো ট্যাগস দেখেছি সবগুলোই হচ্ছে আমাদের
শুরু করতে হতো এবং শেষ করতে হতো। সো আমরা শুরু করতাম, এরপর হচ্ছে শেষ করতাম। বাট এখন যে ট্যাগটা দেখব যে ইমেজ, সেটা আমরা শুরু করব বাট শেষ করব না। সো ইমেজের ট্যাগটা হচ্ছে আইএমজি, এবং এটা হচ্ছে আপনি শুরু করতে পারবেন কিন্তু শেষ করতে পারবেন না। সো ইমেজের ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে দুইটা জিনিস হবে, এক হচ্ছে সোর্স, মানে অর্থাৎ যেখানে আপনার ইমেজটা থাকবে, আরেকটা হচ্ছে এএলটি বা হচ্ছে এটা অল্টারনেটিভ বলে এটাকে। এটা হচ্ছে বেসিক্যালি আমরা অনেক সময় দেখি যে একটা ছবি আমরা একটা লোকেশন দিলাম, বাট ওই লোকেশনে ওই ছবিটা নেই। সাপোজ আমরা এখানে দিচ্ছি যে /image .png, মানে দিলাম যে এই লোকেশনে আমার একটা ছবি আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমার কোনো ছবি নেই। সো এটা বেসিক্যালি কোথায় এই ছবিটা খুঁজবে সেটা হচ্ছে এই যে আমাদের এই ফাইলটা কোথায় আছে, এই ফাইলটা আছে আমাদের ডকুমেন্টসের ভিতর। আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম ডকুমেন্টসের ভিতর, আপনাদের মনে আছে, index.html। সো আমরা এখন যখন এখানে হচ্ছে একটা মানে ইউআরএল দিয়ে দিচ্ছি, সো এটা হচ্ছে এখন আমার এটা ওই জায়গাতে খুঁজবে image.png। সো আমার ওই ডকুমেন্টসের মধ্যে image.pngও থাকতে হবে, বাট আমার কি এখানে কোনো image.png আছে? নাই। সো সেক্ষেত্রে আমি এখানে অল্টারনেটিভে যে টেক্সটটা দিব সেটা এখানে শো করবে। সো আমি এখানে জাস্ট লিখে দেই যে লাইক HTML ইমেজ। সো আমি এটা লিখে দিলাম, লিখে এটাকে সেভ করলাম। এখন যদি আমি এটাকে ওপেন করি, সো এখন দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে ওপেন করতেছি এখানে এই লেখাটা আসতেছে HTML ইমেজ। সো আপনারা অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইটে এরকম যখন আপনি দেখেন যে কোনো ছবি আসে না, বাট এরকম একটা লেখা আসে। সো এটা আসে বেসিক্যালি এই কারণে যে ওইখানে ওই ছবিটা কোনো একটা কারণে অ্যাক্সেস হচ্ছে না বা ওই ছবিটা নাই, যেই কারণে আমরা যে HTML মানে অল্টারনেটিভ টেক্সটে যে লেখাটা দিব সেটা এখানে শো করে। সো এটা কিন্তু খুবই সিম্পল। আমরা যেরকমভাবে যে কোনো একটা লেখা শুরু করি, তো সেমভাবে এটা আমরা শুরু করব আইএমজি দিয়ে, তারপর হচ্ছে এসআরসি সোর্স দিব, ইকুয়াল দিব, কোটেশনের আন্ডারে আমাদের ছবির যে সোর্সটা সেটা দিব, এএলটি অল্টারনেটিভ টেক্সটের যে জিনিসটা হবে সেটা আমরা এখানে দিব, দিয়ে এখানে তারপর হচ্ছে আমরা এটাকে ক্লোজ করব। আর এখানে আমরা যে কোনো ছবি দিতে পারি, সেটা আপনি যদি দিয়ে দেন। সাপোজ আমি হচ্ছে আপনাকে ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রামে যাই। ওকে, সো এখন ধরেন এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম ইউজার নেম। তো যেহেতু আপাতত আমার অ্যাকাউন্ট পাবলিক আছে, সো এই কারণে এখানে আমার ছবিগুলো কিন্তু কাইন্ড অফ পাবলিকই আছে। কম্পিউটার থেকে ইনস্টাগ্রামের হাই কোয়ালিটি ছবি কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সিম্পল অ্যাকচুয়ালি। আপনি ইন্সপেক্টের উপর ক্লিক করার পর, এই যে যেমন হচ্ছে এটাকে ইন্সপেক্টের উপর ক্লিক করার পর এই যে এখানে একটা বাটন থাকে, সো এটাকে এখানে ক্লিক করার পর এই যে এখানে একটা ডিপ থাকে, এটাকে এভাবে করতে হয়। তারপর এখানে মাউসটা হোভার করার পর কারেন্ট সোর্স নামে একটা ইউআরএল আসে, এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে সেভ দিলে বেসিক্যালি এটা সেভ হয়ে যায়। সো আমরা এখন ডকুমেন্টসে আমরা যে কাজটা করব, পিক মানে এটা জেপিজি একটা ছবি, সো এটা হবে সেভ হবে, আমরা এখানে যেই নামটা দিব, তো আমরা HTML দিই, এরপর এটা .jpg এই ইউআরএল এ এটা সেভ হয়ে যাবে। আমাদের এই ছবিটা আছে HTML.jpg এই ইউআরএলটাতে, অর্থাৎ এই জায়গায়। সো আমরা যদি এখন এখানে এসে আমরা এই যে এটা সেভ, এটার যে লোকেশনটা HTML.jpg, তা আমি যদি এখানে দিয়ে দেই যে HTML.jpg, এরপর যদি আমি এটাকে জাস্ট সেভ দিই এবং ব্রাউজারে এসে যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখন রিফ্রেশ করার পর আমি দেখতে পাচ্ছি আমাদের এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে, এবং এটা আসলে আমাদের খুবই বড় সাইজে আসছে, কারণ এটা হচ্ছে আমাদের এখানে সাইজ উইথ বা হাইট দিয়ে দিতে হবে। সো আমরা জাস্ট কন্ট্রোল বাটনে চেপে ধরে রেখে প্লাস বা মাইনাসে ক্লিক করলে আমরা কিন্তু এটাকে ছোট বড় করতে পারতেছি। সো বাট আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ছবিটা আমাদের এখানে চলে আসছে। সো HTML এ আপনি যদি টেক্সট শিখতে চান, সো ইমেজেস হচ্ছে এভাবেই অ্যাড করে। ইমেজ দিবেন, সোর্সে হচ্ছে আপনার যে ছবিটার যে লোকেশনটা সেটা যাবে, অল্টে হচ্ছে অল্টারনেটিভ যে টেক্সটটা সেটা দিবেন। এভাবে আপনি খুবই ইজিলি ছবি অ্যাড করতে পারবেন। আর কেউ যদি বলেন যে আমার ছবিটা তো এখানে হিউজ লেভেলে বড় আসতেছে, সো এটা আমি কীভাবে এডিট করব, যেটা আমরা এর আগেও দেখেছি। আপনি হচ্ছে এখানে জাস্ট একটা অ্যাট্রিবিউটস অ্যাড করবেন, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটস। এটা দিয়ে বেসিক্যালি আমরা HTML এর মধ্যে CSS অ্যাড করতে পারি। সো এখানে আপনি শুধুমাত্র দিয়ে দেবেন যে উইথ 500 পিক্সেল, এরপর হচ্ছে হাইট 500 পিক্সেল। সো সেমভাবে এখানে এই যেভাবে হাইট 500 পিক্সেল এভাবে দিয়ে আপনি যখন সেভ দিবেন,
মানে এটা হচ্ছে একটা যে সাইজটা দিব আমরা এই ছবিটাকে, এটা ওই সাইজের মধ্যে চাইপা ধইরা যেভাবে পারে ও সেভাবে নিয়ে আসবে আর কি। তো এখন দেখতে পাচ্ছেন ছবিটা ছোট হয়ে গেছে। সো আমরা যেই কোনো ছবিকে এখানে ফোর্সফুলি যেই সাইজটা বলবো, এটা হচ্ছে ওই ছবিটা যেই সাইজেরই হোক না কেন ওই সাইজের এখানে এনে দিবে। টেবিল, HTML এ অনেকে এটাকে সব থেকে কঠিন টপিক মনে করে, বাট আমি আপনাকে এখন এমনভাবে বুঝাবো আপনার মনে হবে এটা সব থেকে সহজ টপিক। ওকে, সো আমরা টেবিলের জন্য প্রথমে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, সাপোজ হচ্ছে ধরুন আমরা একটা ডকুমেন্টস নিলাম, এখন ধরেন এখানে ইনসার্টে ক্লিক করে আমরা টেবিলে গিয়ে এখানে জাস্ট এই যে সাপোজ এরকম একটা টেবিল নিলাম যেখানে হচ্ছে আমাদের দুইটা টেবিল হেড আছে, তারপর হচ্ছে আমাদের মানে তিনটা টেবিল হেড তিনটা টেবিল ডাটা এরকমভাবে আমরা নিই। ওকে, সো এখন এখানে আমাদের কি আছে, হেড, এখানে কি আছে হেড, এবং এখানে কি আছে হেড। মানে প্রথম লাইনে তো সাধারণত আমরা হেডিংটা করি, তাই না? এটা তো একদম নর্মাল কমন সেন্স। এরপর হচ্ছে আমরা এই পরে এখানে যা থাকে এগুলো হচ্ছে নর্মালি আমাদের ডাটা থাকে, আমাদের ডাটা থাকে, আমাদের ডাটা থাকে, আমাদের ডাটা থাকে। এখন যখন আমরা কোনো একটা ক্লাসে যখন আমরা নাম্বারিং করি বা হচ্ছে ক্লাসিং এই জিনিসগুলো করি, সো তখন আমাদের কি হয়, আমরা এখানে বিভিন্ন ধরনের ডাটা টেবিল হেডিংগুলো দিয়ে দিই। যেমন এখানে দিব নেম, এরপর হচ্ছে এখানে দিব আমাদের রোল নাম্বার, এবং এখানে তারা কত পেয়েছে সেটা আমরা এখানে নর্মালি দিয়ে দিই। সো এখন ধরেন আমি এখানে দুইটা নেম দিব, বা হচ্ছে ধরেন এখানে দুইটা রোল দিব, এরপর হচ্ছে এখানে দুইটা আমি জিপিএ দিব। সো এখন আমার সাপোজ এখানে র্যান্ডমলি আমাকে এখানে যে কোনো দুইটা নাম নিতে হবে। সো আমি এখানে ধরেন দিলাম পূর্ণিমা, আর এখানে ধরেন দিলাম হচ্ছে সুমাইয়া। সাপোজ আমি হচ্ছে দুইটা নেম এখানে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে একটা র্যান্ডমলি তাদের হচ্ছে কয়েকটা রোল দিয়ে দিলাম, এটা হচ্ছে তাদের রোল, এবং তারা ধরেন জিপিএ 5 পেয়েছে দুইজনই। সো এখন আমার এখানে কোশ্চেনটা আসবে, এটা আমি খাতায় লিখতে পারবো, এটা আমি ওয়ার্ডে লিখতে পারবো, এটা আমি HTML এ কীভাবে লিখবো? HTML এটাকে আমাকে লিখতে হলে আমাকে এখানে দিতে হবে টেবিল, এবং এখানে আমাকে এই টেবিলটা শুরু করতে হবে এবং শেষ করতে হবে, যেটা আমরা এতক্ষণ ধরে HTML এ করতেছি। বাট এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে টেবিল যখন আমরা আঁকতেছি, সো অবভিয়াসলি আমাদেরকে এখানে দাগ দিতে হয়েছে না টেবিলে, মানে টেবিল রো বানাইতে হয়েছে। সো এখন আমরা জানি যে এগুলাকে কি বলে, রো বলে, মানে এইরকমভাবে এগুলাকে হচ্ছে রো বলে, আর হচ্ছে এই পাশে এগুলাকে কলাম বলে, তাই না? এই রো এবং কলামের বিষয়টা আমরা জানি। তো HTML এর টেবিল বানানোর সময় আমরা প্রথমে এই যে আমাদের এক একটা লাইনের জন্য আমাদেরকে এখানে এক একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটাকে বলে TR বা টেবিল রো। তো আপনি যখন এটাকে শুরু করবেন এখানে শেষ করে দিবেন। সো ধরেন টেবিল রোর এখানে আমরা এটা ধরেন একটা লাইন, এটা প্রথম লাইন যেটাতে আমরা হেড দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে অবশ্যই দুইটা এন্টার দিবেন। এটা আমি আবার বলতেছি ফাহাদ ভাই টিপস, এখানে অবশ্যই দুইটা এন্টার দিতে হবে। দিয়ে এবার হচ্ছে আমি এখানে আরেকটা টেবিল রো দিলাম এবং টেবিল রোটা আমি শেষ করলাম। সো এখানে আমার হচ্ছে ডাটা যাবে, গেল, আবার দুইটা এন্টার দিবেন, এবং এখানে আমি আরেকটা টেবিল রো দিলাম, এবং হচ্ছে এখানে আমি আমার টেবিল রোটা শেষ করলাম, এবং এখানেও আমার ডাটা যাবে। তো এখন আমার কি হলো, এখানে আমার কয়টা টেবিল রো আছে, এই যে টেবিল রো শুরু শেষ, টেবিল রো শুরু শেষ, এবং টেবিল রো শুরু শেষ, মানে এখানে আমার তিনটা দাগ দিছি। এই যে একটা দাগ, একটা দাগে হচ্ছে একটা দাগ বলতে একটা ঘর চিন্তা করতে পারেন, সেখানে আমার এই যে মানে দাগ শুরু করলাম শেষ করলাম, এই যে একটা ঘর গেল, এই যে দুইটা ঘর গেল, এই যে দুইটা ঘর গেল, এবং এই যে আমার এখানে তিনটা ঘর গেল। ওকে, গেল। এখন প্রথমে যেই ঘর, মানে প্রথম যেই আমাদের রোটা গেল, এখানে আমাদের কয়টা কলাম আছে, তিনটা কলাম আছে, নেম, রোল, জিপিএ, তাই না? সো আমরা এখন এখানে কি করব, তিনটা কলাম বানাবো। সো এগুলা কি, টেবিল হেড। এখন এখানে একটা কথা আসবে, সেটা হচ্ছে আপনি জানেন যে এগুলো হচ্ছে এক একটা টেবিল হেড ছিল। সো আমি এখানে কয়টা টেবিল হেড বানাবো, তিনটা টেবিল হেড বানাবো। সো টেবিল হেড কেন, কারণ এটা প্রথম লাইনে যেগুলো হয় সেগুলো আমরা জানি নর্মালি হচ্ছে টেবিল হেড। সো আমি এখানে তিনটা টেবিল হেড বানালাম। প্রথমটা হচ্ছে নেম, পরেরটা হচ্ছে রোল, তারপরেরটা হচ্ছে জিপিএ, গেল। এখন আমার এর পরের লাইনে কি ছিল, পরের লাইনে কিন্তু তিনটা টেবিল ডাটা ছিল, এই যে দুইটা এন্টার, এটা কিচ্ছু করিয়েন না, নাহলে এটা প্যাচ লাগবে, এটা আমাদেরও প্যাচ লাগে। সো
এই প্রথমটা এটা গেল, ওকে। এবার এখন সেকেন্ডটাতে আসার পর আমার এখানে টেবিল রো আছে। টেবিল রোতেও আমার কয়টা কলাম? 3টা কলাম। সো এগুলো কি হবে? টেবিল ডাটা হবে। শুধুমাত্র প্রথমটাতে আমাদের টেবিল হেডিং হয়েছে। হেডিং যখন আমি দিব সেটা একটু গাঢ় কালার দিবে, আমি যখন আপডেট দিয়ে দেখাচ্ছি। সো এখন আমার এখানে 3টা ডাটা হবে, ওকে। সো এখন আমি এখানে 3টা ডাটা নিচ্ছি, ওকে। আমি এখানে নিলাম, নেওয়ার পর আমার এখন এখানে পরের লাইনে আমার এখানে কি কি আছে? নেম হচ্ছে এখানে পূর্ণিমা, রোল 432, জিপিএ 5.0। সো আমি এখন এখানে কি করব? নেমটা দিয়ে দিচ্ছি যেটা আমি দিয়েছিলাম। এরপর হচ্ছে আবার এখানে আমাদের রোল নাম্বার কত ছিল? 432। সো আমি এখন এখানে দিচ্ছি 432 এবং পরের লাইনে আমার আবার জিপিএ যেটা আসছে সেটা আমি দিচ্ছি 5.0। এখন আমার এখানে আবার সেমভাবে আমাকে আরেকটা আমি যদি নেই টেবিল ডাটা, সো আমি এখন এখানে হচ্ছে আমি এরপর হচ্ছে আমাদের পরেরটা কি ছিল? আমি এখানে টেবিল ডাটাটা শেষ করলাম, মানে কলাম এগুলো হচ্ছে ধরেন আপনি চিন্তা করতে পারেন এক একটা কলাম। সো আবার আমি আরেকটা টেবিল দিয়ে দিচ্ছি, মানে টেবিল ডাটা দিচ্ছি এবং এটাকে শেষ করতেছি। সো এখন আমার এখানে কি আসছে? সুমাইয়া 654 5.0। সো আমি এখন যদি আমি এখানে দেই সুমাইয়া, তারপর হচ্ছে রোল 654। সো আমি এখন এখানে দিলাম 654, এরপর হচ্ছে আমি জিপিএ দিলাম 5.0। এখন যদি আমি এটাকে সেভ দেই এবং হচ্ছে আমি এখানে যদি রিফ্রেশ করি, দেখেন সেমভাবে কিন্তু আমাদের এই ফরম্যাটে কিন্তু এটা চলে আসছে। এই যে আমরা এখন যখন এখানে দেখছি নেম, রোল, জিপি এখানে চলে আসছে। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে ধরেন আমি আরেকটা অ্যাড করব, অর্থাৎ আমার এখানে টেবিল রো হয়েছে, আমি এখানে আরেকটা পার্সন অ্যাড করব, মানে আরেকটা টেবিল রো দিয়ে দিলাম, মানে আরেকটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অবশ্যই আমি বলছি 2টা করে এন্টার দিতে, তাহলে আপনার এটা ম্যাচ খাবে না, ওকে। এখন হচ্ছে আমি এখানে আবার ধরেন 3টা কলাম বানাচ্ছি বা হচ্ছে আমি এখানে 3টা দাগ দিয়ে দিচ্ছি। সো এখানে আমি আরেকটা পার্সন দিব, সেই পার্সনের আইডি এখানে আমি দিয়ে দিব। প্রথমে তার হচ্ছে আমার এখানে তাকে আমার 3টা ডাটা দিতে হবে। সো আমি এখানে তাকে 3টা ডাটা দিব এবং তার নামটা আমি যে কোনো কিছু একটা দিতে পারি। সো আমি ধরেন এখানে দিলাম রাহাত, এরপর হচ্ছে তার রোল নাম্বারটা আমি একটা র্যান্ডম দিয়ে দিলাম, এরপর হচ্ছে তাকে আমি আবার জিপিএ 5.0 দিলাম। তো এখন আমি যদি এটাকে আবার সেভ করি এবং এখানে এসে যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখানে কিন্তু আমার এখানে আরেকটা পার্সন চলে আসছে। সো এখন এইভাবে আপনার স্যার আপনার ক্লাসের রোল বানাচ্ছে। সো এইভাবে সে যতগুলো ইচ্ছে ততগুলো সে এখানে কিন্তু অ্যাড করতে পারবে। এবং সে যে টেবিল হেড দিছে এই কারণে এগুলো হেডিং আকারে শো করতেছে, একটু মোটা আকারে শো করতেছে। এটাই হচ্ছে বেসিক্যালি টেবিলের মোটামুটি সব কিছু। সো আমাদের এখন আরেকটা লাস্ট টপিক বাকি থাকে, সেটা হচ্ছে লিস্টটা, ওকে। সো লিস্ট আমরা 2 প্রকারের লিস্ট বানাতে পারি, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে নাম্বারিং লিস্ট বা অর্ডার্ড লিস্ট। সো আনঅর্ডার্ড লিস্ট এবং নাম্বারিং লিস্ট বা অর্ডার্ড লিস্ট, মানে আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে ধরেন আপনি এই যে এই লিস্টগুলো যখন বানান, এই যে দেখেন এগুলোকে বলে আনঅর্ডার্ড লিস্ট, মানে এখানে কোনো অর্ডারিং নেই, অর্ডারিং সিস্টেম নেই। আর আপনি যখন এটা দিচ্ছেন এটা হচ্ছে একটা অর্ডার্ড লিস্ট, মানে এখানে 1 2 3 4 5 6 7 8 করে এটা আপনাকে অর্ডার করে দিচ্ছে, অর্ডারে সাজায় দিচ্ছে। সো এই জিনিসটা আমরা HTML-এ খুবই সিম্পলি করতে পারি। যেমন আমরা যদি আনঅর্ডার্ড লিস্ট বানাইতে যাই তাহলে আমরা ইউজ করব ইউএল দিয়ে বোঝায় আনঅর্ডার্ড লিস্ট। সো আমরা যেহেতু আনঅর্ডার্ড লিস্টটা শুরু করছি তাই আমাদেরকে এটা অবভিয়াসলি শেষও করতে হবে। এবং আপনি আনঅর্ডার্ড লিস্টের যেই এলিমেন্টস, মানে আপনি তখন আনঅর্ডার্ড লিস্ট ডিক্লেয়ার করলেন, মানে আপনি প্রথমে বলে দিলেন যে এখন আমি যা লিখবো সব আনঅর্ডার্ড লিস্ট তোমার দেওয়া লাগবে। এরপর হচ্ছে আপনি তখন লিস্টিংটা যখন করবেন LI দিয়ে আপনি এখন এখানে শুরু করতে পারেন বিভিন্ন নাম। সো আপনি যদি এখন আমাদের একটা একটা করে ক্রিকেটারের নাম ইউজ করা শুরু করেন তাহলে আপনি এখন কি করবেন, এই যে এভাবে লিস্ট দিবেন, এরপর হচ্ছে সাকিব, তামিম, এরপর হচ্ছে এরকম করে আপনি হচ্ছে আমাদের বিভিন্ন ক্রিকেটারদের নাম আপনি হচ্ছে এখানে দিতে থাকবেন। এরপর হচ্ছে আপনি আবার হচ্ছে এখানে লিস্ট দেন, এরপর হচ্ছে আপনি এখানে মুশফিক, ওকে। এটা আমি দিলাম, দেওয়ার পর আমি এখন এটাকে সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্রিকেটারদের নামগুলো চলে আসছে, সাকিব, তামিম, হৃদয়, মুশফিক। এখন আপনি চাচ্ছেন ফুটবলারদের নামগুলো দিবেন, বাট তাদের নামগুলো হবে আপনার লিস্ট আকারে, মানে অর্ডার্ড লিস্ট, মানে তাদের 1 2 3 এরকম করে আসবে। সো অর্ডার্ড লিস্ট দিতে হলে আপনাকে ইউজ করতে হবে OL, অর্ডার্ড লিস্ট মানে OL। আগেরগুলো কি ছিল? আনঅর্ডার্ড লিস্ট মানে UL।
আর লিস্ট যেহেতু আমি বানাচ্ছি অবভিয়াসলি আমাকে LI ইউজ করতে হবে। সো আমি যখন লিস্ট করব লিস্ট LI লিস্টিংটা করব, আর এটাকে আনঅর্ডার্ড হবে নাকি অর্ডার্ড হবে এই জিনিসটাকে আমি চুজ করব হচ্ছে UL এবং OL দিয়ে। OL দিলে সেটা হচ্ছে অর্ডার্ড আকারে সাজাবে, 1 2 3 4 এভাবে সাজাবে, আর আনঅর্ডার্ড দিলে সে ওইভাবে সাজাবে না। সো আমি এখন যখন এখানে লিস্ট দিয়ে দিচ্ছি, সো আমি এখন এখানে দিয়ে দিলাম হামজা, এরপর হচ্ছে আমি আবার আরেকটা লিস্ট যদি বানাতে চাই সেক্ষেত্রে আমি আবার দিব হচ্ছে ফাহমিদুল। সো এখন আমি যখন আবার আমি আরেকটা লিস্ট বানাচ্ছি, এখন আমি এখানে দিব হচ্ছে সমিত সোম। সো এইভাবে আমরা কিন্তু আমাদের জামাল। সো এখন আমি যদি এটাকে সেভ করি এবং এখানে আমি যখন রিফ্রেশ করতেছি, আমাদের ফুটবলারদের নামগুলো কিন্তু হামজা, ফাহমিদুল, সোম, জামাল লিস্ট আকারে চলে আসছে, 1 2 3 4 এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এটা চলে আসছে। আর আপনি যদি যে কোনো একটা ওয়েবসাইট, যেমন এটা আমি একটু আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম। এখন আপনারা যখন ইনস্টাগ্রামে আসেন, আমরা হচ্ছে যেটা আপনাদেরকে বলি যে HTML সব ওয়েবসাইটে কিন্তু থাকে। সো এখানে অনেকগুলো ডিপ দেখতে পান। সো বেসিক্যালি HTML-এ আমরা যেভাবে শিখছি, আপনি যদি যে কোনো কিছু, আপনি যে কোনো ওয়েবসাইট, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, এনিথিং, সেখানে যাবেন, এই যে দেখেন H2 আছে, এই যে A আছে, এই যে জিনিসগুলো আমরা শিখছি। সো জাস্ট ডিপটা থাকে কি, ডিপ আকারে হচ্ছে আপনাকে ডিভাইডেড করে, মানে ডিভাইডার হিসেবে আপনি চিন্তা করতে পারেন। সো ডিভাইডার হিসেবে কি, ধরেন আপনি হচ্ছে এখানে এই যে আনঅর্ডার্ড লিস্ট বানালেন, এটাকে আপনি হচ্ছে একটা ডিপের আকার ভিতরে ফেলে দিলেন, এই যে ডিপ শুরু করলেন, এখানে হচ্ছে ডিপ শেষ করলেন। সো এখন আপনি এই ডিপটাকে দিয়ে কি করবেন, এই যে এখানে এই যে ডিভাইডারটা বানাইলেন, এই ডিভাইডারের ভিতরে আপনি তখন এটাতে একটা ক্লাস নেম দিবেন, এটাতে একটা আইডি দিবেন, দিয়ে আপনি এটাকে HTML এবং CSS এ নিয়ে গিয়ে আপনি বিভিন্নভাবে এডিট করবেন। ওই সেমভাবে জিনিসটা এখানেও আসবে, এবং এখানেও আমি এভাবে ডিপ বানাবো এবং ডিপ শেষ করবো। এরকমভাবে আমি বিভিন্ন ধরনের ডিভাইডেশন করে সেকশন বানায় আমরা হচ্ছে ওখানে HTML এভাবেই ফার্স্টে HTML-টা করি, তারপর হচ্ছে আমরা সেটাকে এখানে CSS লিঙ্ক করি, এরপর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করি, এবং আমরা চাইলে সেগুলোকে এটার মধ্যে করতে পারি। আমরা আলাদাভাবে style.css নামে আরেকটা বানিয়ে আমরা সেখানেও করতে পারি। সো এটা ছিল বেসিক্যালি আমাদের HTML এর টিউটোরিয়াল। সো আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা যারা পছন্দ করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ফিউচারে আমরা আরও অনেক কাজের জিনিস দিব, যেমন আপনি কীভাবে ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারেন, কীভাবে ভিডিও এডিট করবেন। এরপর হচ্ছে আমাদের প্ল্যান আছে ওয়েব ডিজাইনের উপর, আমরা হচ্ছে ফ্রি কোর্স একদম কমপ্লিট, এটা যেমন দেখলেন, সো এইটা আমরা চালু করব। সো আপনারা হচ্ছে টেবিলটা কি সহজে বুঝতে পারছেন কিনা, বা হচ্ছে আপনার এগুলা কি ইজিলি বুঝতে পারছেন কিনা, এই জিনিসটা কমেন্টে জানাবেন, কারণ আপনারা যদি কমেন্টে জানান এবং কোন বিষয়ের উপর নেক্সট ভিডিও চান সেটার উপর ডিপেন্ড করে আমি ভিডিও দিব। আপনারা যদি কেউ কমেন্ট না করেন ভিডিও দিব না, যদি করেন সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদেরকে নেক্সটে বুঝতে পারবো যে আসলে ডিমান্ড আছে, তাহলে আমরা ভিডিওগুলো নিয়ে আসবো। বিশেষ করে ওয়েব ডিজাইনিংয়ের উপরে লাগবে কিনা অবশ্যই জানাবেন।